অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কী করণীয়, এখানে বিশ্লেষণ করব না, সমস্যার এখানে ডায়াগনোসিস করব না, এগুলি সবারই জানা তথ্য, সবার হাতে হাতে, শুধু সুপারিশমালাগুলি কিন্তু আমরা তুলে ধরব। ভূমিকার যেটা বললাম তার বাইরে আমি কিভাবে সুপারিশমালাগুলি তুলে ধরব সেটার একটা কাঠামো আমরা তৈরি করেছি। এই কাঠামোর মধ্যে আমরা যদি এই খাতের সমস্যাগুলি দেখি তাহলে এই সমস্যাগুলি চারটি ভাগে ভাগ করা যায়। চারটি বড় বিষয়ের অধীনে এই সমস্যাগুলিকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, যাতে আমাদের সুবিধার, আলোচনার সুবিধা এবং সমাধানের সুবিধার জন্য। যে আমরা একটা বলেছি যে প্রাতিষ্ঠানিক কিছু দুর্বলতা রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি কি? ব্যাংকের ভিতরে যে ব্যাংকের যে বোর্ডের সদস্য নির্বাচন করা, কিংবা ব্যাংকের যে কর্মকর্তা, উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছে, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। এগুলি আমরা কাঠামোগত বিষয় বলেছি। কিছু আর রয়েছে প্রশাসনিক। হচ্ছে যে আমরা দেখলাম যে মূল বিষয়টা কি, ব্যাংকিং খাতের দেখভাল করার জন্য যে কেন্দ্রীয় ব্যাংক থাকে প্রত্যেকটা দেশে, আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা খর্ব হতে হতে একেবারে তারা স্বাধীনতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে প্রশাসনের দ্বৈত প্রশাসন একটা চলে। সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে এটা একটা, আবার কেন্দ্রীয় ব্যাংক, এই দুটো কিন্তু একসাথে করে তারা বিভিন্ন সময়ে এই পরিচালনা করে থাকে। এটার মধ্যে একটা অনেক সময় কনফ্লিক্টিং হয়, এবং এফআইডি যেটা সৃষ্টি করা হয়েছে সেটা কিন্তু আসলে এই কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রণ করার জন্যই, এটার কোনো প্রয়োজন নাই, কারণ কেন্দ্রীয় ব্যাংকই তার কার্য পরিচালনা করার জন্য এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। তারপরে ব্যাংকের লাইসেন্সগুলি যেগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু সেটার কোনো বিচার বিবেচনা, প্রয়োজন কি এবং কারা এগুলো নিচ্ছে সেগুলো বিবেচনা না করে আসলে এই যে আমরা বলছি যে একটা শ্রেণী তৈরি করা, যেটাকে ক্রুনি ক্যাপিটালিস্ট বলা হয়, এই শ্রেণী, সুবিধাভোগী শ্রেণী, স্বার্থান্বেষী একটা গোষ্ঠী তৈরি করার জন্যই কিন্তু ব্যাংক লাইসেন্সগুলি দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত। এবং তারপরে আবার দুর্বল যে ব্যাংকগুলো, যেগুলোর কোনো, এই যে ব্যাংক লাইসেন্স দেওয়া হয় সেগুলি তো চলতে পারে না, এবং সেগুলোর কোনো সক্ষমতা নাই, না আর্থিক না জনবল সম্বলিত, সেগুলোকে দুর্বল হয়ে যায় যখন, তখন সেগুলোকে সরকারি আবার সেগুলো মূলধনটা দেওয়া হয়, রিক্যাপিটালাইজেশন, পুনর্ভরণ করা হয় সরকারি অর্থে। এটা একটা সরকারি অর্থের কী ধরনের অপচয়। আর হচ্ছে যে ব্যাংকের ভিতরে আবার কি, যে ব্যক্তি খাতের ব্যাংকগুলোর মধ্যেও যে তারা একটা অলিগার্ক সৃষ্টি করে রেখেছে, তারা নিজেরাই কয়েকজন মিলে এই ব্যাংক খাতটাকে তারা নিয়ন্ত্রণ করছে, কিংবা কেন্দ্রীয় ব্যাংকের উপরে তারা নিয়ন্ত্রণ করছে, নীতিমালাও প্রভাবিত করছে, নীতিমালা ইনফ্যাক্ট তৈরিও করে দিচ্ছে। তারপরে আর তৃতীয় যে কাঠামোটির মধ্যে আমরা এই সমাধানগুলি খোঁজার চেষ্টা করছি সেটি হচ্ছে আইনগত বিষয়। আপনারা অনেক সময় শুনেই থাকেন যে এত কেস, খেলাপি ঋণের কারণে কেস যখন হয় তখন সেটা একটা স্টে অর্ডার থাকে কোর্ট থেকে, কেসগুলো পাইল আপ হতে, জমতে অসংখ্য কেস জমে গেছে, সেগুলো আর ক্লিয়ার হচ্ছে না। তো সেইখানে এটা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিবর্তনগুলি হচ্ছে কিংবা ব্যাংকিং খাতে দুর্বল হচ্ছে কেন, দুর্বল হওয়ার একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনার এই যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, এটা তো বারবার করে এটা সংশোধন করা হয়, পরিমার্জন করা হয়। কেন করা হয়? সেটা ব্যাংক পরিচালকদের সুবিধার জন্য। সেখানে এক পরিবার থেকে কতজন থাকবে কিংবা তাদের মেয়াদ কী হবে, সেগুলি কিন্তু সুবিধা মতো তারা পরিবর্তন করতে থাকে বারবার, এটি আরেকটি বিষয়। আর হচ্ছে যে ব্যাংক্রাপসি অ্যাক্টও, যে ব্যাংকে কখন এই আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, এবং এইটার ফাঁক ফোকর দিয়ে অনেক ব্যাংক ঋণ খেলাপিরাও কিন্তু বের হয়ে যায়। আর জুডিশিয়াল প্রসেসের কথা বললাম যে অনেক ব্যাকলগ হয়ে গেছে সেগুলো, এবং সেগুলি দূর করার জন্য যে পর্যাপ্ত সংখ্যক আইনজ্ঞ দরকার। এবং
যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একটা যে অনীহা দেখা দিয়েছে, কারণ তারা সেটা সাহস করতে পারেনি, সেটাও একটা অন্যতম প্রধান দুর্বলতা। চতুর্থ কাঠামোর বিষয়টা হচ্ছে যে সেটি তথ্য সংক্রান্ত। তথ্য, আমরা জানি যে তথ্য না থাকলে তো আসলে বিশ্লেষণও করা যায় না এবং আপনি সঠিক নীতিও নিতে পারবেন না। এবং যেই তথ্যগুলি দেওয়া হয়, তথ্য নিয়েও আবার এই তথ্যের নির্ভরতা, গ্রহণযোগ্যতাটা নিয়েও কিন্তু আসলে সমস্যা রয়েছে। এবং আমরা অনেক দিন থেকেই দেখেছি যে ডিসএগ্রিগেটেড, মানে একটা অ্যাভারেজ ডাটার বাইরে, তথ্যের বাইরে ব্যাংক ওয়াইজ যে তথ্যগুলি, বিভিন্ন ব্যাংক ওয়াইজ তথ্যগুলি কিন্তু দেওয়া বন্ধই হয়ে গিয়েছে। এবং সর্বসম্প্রতি শেষ তো ছিল যে সাংবাদিকদেরও কিন্তু ওখানে কেন্দ্রীয় ব্যাংকে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তো অর্থাৎ তথ্য দেওয়ার ক্ষেত্রে যে অনীহা, এটা ক্রমান্বয়ে তাদের লুকিয়ে রাখার প্রবণতা, এটা এমনভাবে বেড়ে গেছিল যে এটা আসলে স্বাধীন দেশে এরকম আশা করা যায় না যদি আপনি সুন্দর, ভালো এবং কার্যকরী নীতিমালা প্রণয়ন করতে চান। আরেকটা হচ্ছে যে বিভিন্ন সময় যে স্ক্যামগুলি আসে, সেই স্ক্যামগুলির কেন এই যে দেখা যাচ্ছে যে ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ নিয়ে গেছে, সেই তথ্যগুলো যাচাই বাছাই করার যে দক্ষতা এবং ইচ্ছা, দুটোই কিন্তু অনুপস্থিত ছিল। আমরা এখন এই কাঠামোটার, এই চারটার অধীনে কি কি সমস্যাগুলি রয়েছে, আমি সেগুলো কিছু সমস্যা একটু বলে তারপরে সুপারিশমালাগুলি তুলে ধরছি।